প্রতি মাসের কৃষি নিয়ে আমি আলোচনা করি। এই মাসের কৃষিটা শুরু করতে যাচ্ছি। তো এই মাসে কিন্তু আমাদের খরিফ 1 শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন রবি সিজনের পর হচ্ছে খরিফ 1, তারপরে খরিফ 2। তো রবি সিজন কিন্তু অলরেডি শেষ শেষ হতে যাচ্ছে আর কি। তো খরিফ 1-এর নতুন নতুন ফসল আছে, আর রবি সিজনের যেগুলো হারভেস্ট করবে সেগুলো নিয়ে কথা হবে। আজকের ভিডিওতে আমি কি কি নিয়ে আলোচনা করবো একটু বলে নিই। ভুট্টার A to Z নিয়ে আলোচনা করব, আর হচ্ছে যেহেতু আলু তোলা হচ্ছে, আলুর A to Z নিয়ে আলোচনা করব। আর ধানের যে স্টেজে আছে এই স্টেজে ধানের প্রবলেম, ধানে কি কি করা লাগবে সেটা নিয়ে কথা বলবো। আর সামার ভেজিটেবল যেহেতু এখন লাগানোর সময় হচ্ছে, এগুলো নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটা একটু লম্বা সময় লাগবে, বাট আপনারা ডিটেল যদি শুনেন তাহলে খুবই কাজে লাগবে। অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। আমরা ধান নিয়ে শুরু করি। ধান গাছে এখন যে স্টেজ, এখন অনেক জায়গায় কিন্তু থোর চলে আসছে, যেটাকে বলে কাঁচ থোর বলা হয়। টিলারিং স্টেজ পার হয়ে গেছে, এখানে আগাছা হয়। এই সময় আগাছা হলে আপনার কোন আগাছাটা বেশি হয়? বিশেষ করে শ্যামা ঘাস। শ্যামা ঘাসের ফ্লাওয়ারিং স্টেজ থাকতে পারে, সো শ্যামা ঘাসটা কিন্তু এখন তুলে ফেলতে হবে। এছাড়াও আরও বেশ কিছু ঘাস হয়। আর ইনসেক্টের মধ্যে এখন সবচেয়ে মেজর ইনসেক্ট হচ্ছে মাজরা পোকা, পামরি পোকা, কারেন্ট পোকা বলে। আসলে ফার্মাররা যে নামে আপনাদেরকে জানাবে, বা আমরা ফার্মারদের যে নামগুলোতে জেনে রাখবো, সেগুলোর ইংরেজি নাম কিন্তু আমরা জানি, কিন্তু ফার্মারদের নামটা জানি না। বিপিএইচ, ব্রাউন প্লান্ট হপার যেটা, সেটাকে কিন্তু কারেন্ট পোকা বলা হয়। আর মাজরা পোকা যেটা, সেটার ইংরেজি নাম আপনারা জেনে রাখবেন। আর পামরি পোকা যেটা, মাজরা পোকা তো আমরা জানি রাইস ইয়েলো স্টেম বোরার, পামরি পোকা রাইস হিসপা। এই যে বাংলা নাম আর ইংরেজি নাম না জানার কারণে কিন্তু আমাদের চাকরির পরীক্ষাগুলোতে অনেক কনফিউশন হয়ে তৈরি হয়। আর এগুলো নির্মূল করার জন্য কি করা লাগতে পারে, সেক্ষেত্রে আমাদের কিছু কমন কিছু এখন ইনসেকটিসাইড যেগুলো আছে, কার্টাপ, ডায়াজিনন, কার্বোফোরান টাইপের যে ইনসেকটিসাইডগুলো, সেগুলো দেখতে হবে। আর রিসেন্টলি এখন কিন্তু ইঁদুরের আক্রমণও হয়, সেক্ষেত্রে ইঁদুরের ইঁদুর কিভাবে করা যায়, লানিরেট নামে একটা আছে, জিঙ্ক ফসফেট, জিঙ্ক অক্সাইড, এগুলো দিয়ে আমরা কিন্তু ইঁদুর দমন করতে পারি। আর এখন রোগবালাইয়ের মধ্যে, ধানের রোগবালাইয়ের মধ্যে আছে লিফ ব্লাস্ট। ব্লাস্ট কিন্তু কয়েকটা স্টেজেই হতে পারে রাইসের ক্ষেত্রে, যেমন লিফে হতে পারে, নেক ব্লাস্ট হতে পারে, পেনিকেলে ব্লাস্ট হতে পারে। বাট লিফে যখন ব্লাস্টটা হয়, সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে জমিতে আপনাকে যদি বলা হয়, সেক্ষেত্রে ট্রুপার 8 গ্রাম পার 10 লিটার, এটা যদি আপনারা 2 টাইমস দিতে হবে বিকেলবেলা, 1 সপ্তাহ পর পর আপনারা যদি দেন, তাহলে রাইসের ব্লাস্ট থেকে কিন্তু আক্রমণটা কমানো যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে রাইসের সবচেয়ে জরুরি রোগটা হচ্ছে এই ব্লাস্ট ডিজিজ। তো ধান খেতে পানির ম্যানেজমেন্টটা এখন খুব ইম্পর্টেন্ট। ধান খেতে পানিটা এখন 5 ইঞ্চি লেভেলে রাখতে হবে। রাখলে যেটা হবে, এই ফুল আসার আগে পর্যন্ত যদি পানিটা রাখা হয়, তাহলে ফ্লাওয়ারিং ভালো হবে এবং ধানের চিটাটা কম হবে। এটা হচ্ছে ধান নিয়ে কথাবার্তা। আমরা এবার আলুতে চলে যাই। আপনারা জানেন এই বছর বাংলাদেশে প্রচুর আলুর উৎপাদন হয়েছে, কৃষকরা দাম পাচ্ছে না। এখন যদি জিজ্ঞেস করি কৃষকটার দাম কত পাওয়া উচিত এবং কত পাচ্ছে, বা কত খরচ হয়, কৃষকদের ভাষ্যমতে প্রায় 17 থেকে 18 বা প্রায় 20 টাকার মতো খরচ হচ্ছে 1 কেজি আলু উৎপাদনে। আর বাজারে এখন তারা পাইকারি দরে যেটা বিক্রি করছে 11 থেকে 12 টাকা। তার মানে প্রতি কেজিতে প্রায় 7 থেকে 8 টাকা লস হচ্ছে। এই লসটা কিভাবে মিনিমাইজ করা সম্ভব? আপনারা জানেন আলুটা যদি কৃষক কোনোভাবে 1 থেকে 2 মাস যদি সংরক্ষণ করতে পারে, তারপরে কিন্তু 30 থেকে 40 টাকা কেজি তারা বিক্রি করতে পারবে। এই জন্য আমরা আলুর ক্ষেত্রে যেটা করব, এখন কৃষকদেরকে আলুর ক্ষেত্রে 2টা জিনিস মেনটেন করতে হয়। আলু তোলার সময় কিউরিং আর হামপুলিং, 2টা শব্দ আছে। হামপুলিং মানে কি জানেন? আলুটাকে উঠিয়ে, যখন আলুর গাছটা উঠিয়ে উপরে রেখে দেওয়া হয়, এটাকে বলা হয় হামপুলিং। আর কিউরিং হচ্ছে আলুর খোসাটা পাতলা খোসা থাকে, এই খোসাটা যদি কিছুদিন ওপেন অবস্থায় রাখা হয়, তাহলে খোসাটা একটু নরম হয়, শক্ত হয়, ওই আলুতে ইনফেকশন, রোগ কম ধরে। সেক্ষেত্রে আপনার কিউরিংটা কিভাবে করা হয়, আলুটাকে যদি একটা অস্থায়ী শেডের মধ্যে আমরা নেই, সেই শেডের মধ্যে রেখে দিলে, সেই শেডের মধ্যে রেখে দেওয়ার পর 1 সপ্তাহের মতো যদি রাখি, তাহলে কিন্তু আলুর চামড়াটা মোটা হয়ে যাবে। আর গ্রেডিংটা খুবই ইম্পর্টেন্ট। আলুর মধ্যে আপনার রোগাক্রান্ত আলু থাকতে পারে, স্ক্যাব আক্রান্ত আলু থাকতে পারে, তারপর হচ্ছে পোকা আক্রান্ত আলু থাকতে পারে। অনেক আলু সবুজ থাকে, কেন সবুজ হয় সেটাও একটু জেনে নেবেন। সবুজ আলুটা আমাদের কিন্তু খুব ক্ষতিকর, বিষাক্ত, এবং এটা রান্না করলেও এই বিষটা কিন্তু যায় না, এবং এটা আরো বেশি পয়জনাস, সোলানিন যে ইয়েটা জমা হয়। তো এটা একটু জেনে রাখবেন, এটা অনেক সময় জিজ্ঞেস করে। তো আলুর এই বিষয়গুলো আপনারা দেখবেন। আর আলুর উৎপাদন কত হয়, আপনার প্রতি হেক্টরে আলুর উৎপাদন কত, আলুটা যদি বাংলাদেশে আলুর দাম না পাওয়ার জন্য আমরা কি করতে পারি, আলুর দাম পাওয়ার জন্য কোল্ড স্টোরেজ সংরক্ষণ করতে পারি। বাংলাদেশে এই মুহূর্তে কতগুলো কোল্ড স্টোরেজ আছে, বিএডিসির ওয়েবসাইটে গেলে আপনারা এটা কিন্তু পাবেন। আর আলুর একটা কমন একটা ডিজিজ হচ্ছে ব্ল্যাক হার্ট, হলো হার্ট। হলো হার্টের যেটা কি হচ্ছে যে আলুর মাঝখানে ফাঁকা হয়ে যায়, আর ব্ল্যাক হার্ট হচ্ছে আলুর মাঝখানে কালো হয়ে যায়, মেলানিন যোগ হওয়ার কারণে আলুর মাঝখানে কালো হয়ে যায়। আর হলো হার্টে হচ্ছে আলুটার প্রচুর নিউট্রিশন যখন হয়ে যায়, ফাঁপা হয়ে যায়, মাঝখানে সেলগুলো ফাঁপা হয়ে যায়। আলুর কিছু ভ্যারাইটির নাম জেনে রাখবেন, যে কমন ভ্যারাইটিগুলো বাংলাদেশে আলু সবচেয়ে বেশি উৎপন্ন হয়, সেটা
আর আলুটা আপনার কিভাবে আমরা টেক কেয়ার করবো সেই জিনিসটা অবশ্যই দেখবেন। এবার চলে আসি গমে। এখন গম হারভেস্ট করার সময় গম কিন্তু 110 থেকে 115 দিনের মধ্যে আমরা ইউজুয়ালি বাংলাদেশে গম হারভেস্ট করি। আর গমের মধ্যে আপনার এখন এই মুহূর্তে যেহেতু লাস্টের দিকে আছে, এই মুহূর্তে কিন্তু যদি ব্লাস্ট হয় তাহলে কিন্তু গম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। গমের কোন ভ্যারাইটিগুলো ব্লাস্ট রেসিস্ট্যান্ট ভ্যারাইটি এটা অবশ্যই জেনে রাখবেন। আর ব্লাস্টকে কিভাবে আমরা আর্লি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে আগে থেকে ইয়ে করতে পারি সেটা জেনে রাখতে হবে। আপনারা জানেন গমের ক্ষেত্রে বাংলাদেশ যেটা আপনার হুইট অ্যান্ড মেজ রিসার্চ ইনস্টিটিউট, যেটা BWMRI গম 1 থেকে 5, যেটা রিসেন্ট ভ্যারাইটি BWMRI গম, কিন্তু এর আগের গমের ভ্যারাইটিগুলো ছিল কিন্তু বাড়ি গম 1, 2, 3, 33 পর্যন্ত। তারপরে বাড়ি থেকে BWMRI আলাদা হয়ে যাওয়ার পর তারা গম এবং ভুট্টার জন্য যে ভ্যারাইটিগুলো বের করছে এগুলো কিন্তু আলাদা ভ্যারাইটি। এবং কোনটা কোন ভ্যারাইটি, লবণাক্ত সহিষ্ণু কয়েকটা ভ্যারাইটির নাম, ব্লাস্ট রেসিস্ট্যান্ট। যেমন আপনাকে যদি বলি যে BWMRI গম 4 যেটা, সেই এটা কিন্তু আপনার রাস্ট প্রতিরোধী ভ্যারাইটি, এটা কিন্তু জিঙ্ক এনরিচড ভ্যারাইটি, প্লাস এটা কিন্তু স্যালাইনিটি কত মাত্রায় সহ্য করতে পারে। সব গম কিন্তু সব মাত্রায় সহ্য করতে পারে না, প্রচন্ড রকম স্যালাইনিটি থাকলে সেটা হবে না। ইউজুয়ালি 8 বা 8 ডেসিসিমেলস পার মিটার পর্যন্ত স্যালাইনিটি সহ্য করতে পারে। সো গমের কিছু ভ্যারাইটি, হিট টলারেন্ট কিছু ভ্যারাইটি, ব্লাস্ট টলারেন্ট ভ্যারাইটি। গমের সিড রেট কত আপনারা জানেন? এক হেক্টর জমির জন্য 120 থেকে 130 কেজি গম আমাদের জমিতে লাগানো লাগবে। তো আপনারা এটা একটু গমের ব্যাপারটা জেনে রাখবেন। সিড ট্রিটমেন্ট করতে হবে অবশ্যই গম লাগানোর ক্ষেত্রে। এটা প্রোভেক্স দিয়ে, প্রোভেক্স 200 3 গ্রাম পার কেজি সিডের ক্ষেত্রে দেওয়া যাবে। আর গম তোলার ক্ষেত্রে গুঁড়া সহ তুলে ফেলতে হবে, না হলে গমের ক্ষেতে কিন্তু প্রচুর রোগ বালাই হয়। এবার লাস্ট আপনাদের আর কয়েকটা ব্যাপার। ভুট্টার ক্ষেত্রে আপনারা জানেন ফল আর্মি ওয়ার্ম, এটা কিন্তু ভুট্টার একটা মেজর ক্রাইসিস বাংলাদেশে। এবং ভুট্টা কিন্তু বাংলাদেশে এখন হিউজ অ্যামাউন্টে উৎপন্ন হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র আমরা ভুট্টা কিন্তু খাওয়ার জন্য ব্যবহার করি না, ম্যাক্সিমাম ভুট্টা চলে যায় পোলট্রি ফিড, অ্যানিমেল ফিড যেগুলো আমাদের আছে, এই ফিশ ফিড, এইসব জায়গায় কিন্তু আপনার ভুট্টা চলে যাচ্ছে। তো ভুট্টার কিছু ভ্যারাইটির নাম, ভুট্টার গাছের হাইট কতটুকু হয়, ভুট্টা কোন কোন সিজনে লাগানো যায়। ভুট্টা কিন্তু আপনার একদিকে খরিফ সিজনেও লাগানো যায়, খরিফ 1-এ লাগানো যায়, আবার রবি সিজনেও লাগানো যায়। সো ভুট্টা কিন্তু এখন একদিকে লাগানোর সময়, একদিকে কিন্তু ভুট্টা ম্যাচিউরও হয়ে যাচ্ছে। সো ভুট্টার ম্যাচিউরিটি সিমটম কি কি? একটা মানে যদি আপনাকে বলি, খুব কমন প্রশ্ন, ভুট্টার দানাটা যেহেতু বড়, 1000 সিড ওয়েট ভুট্টার ক্ষেত্রে ইউজুয়ালি কত হয়? ভুট্টার ক্ষেত্রে ইউজুয়ালি 350 থেকে 400 গ্রাম হয় 1000 সিড ওয়েট। আচ্ছা, ভুট্টার উৎপাদন কত হয় 1 হেক্টরে? ভুট্টার উৎপাদন 1 হেক্টরে ইউজুয়ালি 10 থেকে 12 টন পার হেক্টর। এই জিনিসগুলো খুব কমন জানতে হবে। যেমন গমের ক্ষেত্রে উৎপাদন হয় ইউজুয়ালি 4 থেকে 5 টন, ধানের ক্ষেত্রে উৎপাদন হয় 6 থেকে 7 টন, ভুট্টার ক্ষেত্রে উৎপাদন হচ্ছে 10 থেকে 12 টন। এগুলো আপনাদের মুখস্থ থাকতে হবে, আপনি জানেনই না। যেমন পাটের উৎপাদন কত হয়? পাটের উৎপাদন কিন্তু টনে বলা হয় না, পাটের উৎপাদন বলা হয় বেলে। তো এই জিনিসগুলো জেনে রাখবেন। ভুট্টার কিছু ভ্যারাইটি যেগুলো স্যালাইনিটি টলারেন্ট ভ্যারাইটি, হেলে পড়ার প্রতিরোধী, মানে ভুট্টা গাছ কিন্তু হেলে পড়ে, ভেঙে পড়ে, এজন্য ভুট্টা গাছের একটা মেজর ক্রাইসিস হচ্ছে। এটা যদি হেলে পড়া প্রতিরোধী হয় তাহলে গাছটা কিন্তু খুবই ভালো হয়। সো ভুট্টার কিছু ভ্যারাইটির নাম জেনে রাখবেন। যেমন হেলে পড়া প্রতিরোধী ভ্যারাইটি হচ্ছে BWMRI হাইব্রিড ভুট্টা 1। ফডারের জন্য কিছু ভুট্টা আছে যেটা মানে ফডার হিসেবে খুবই ভালো, যেমন বাড়ি হাইব্রিড ভুট্টা 7, 13, 17। হিট টলারেন্ট কিছু ভুট্টার ভ্যারাইটি আছে, যেমন বাড়ি হাইব্রিড ভুট্টা 14, 15, 17। এই জিনিসগুলো জেনে রাখবেন। আর ইনভেসিভ পেস্ট আসে, অনেকবারই আসে, প্রতিবারই আসে বিভিন্ন চাকরি পরীক্ষা, যে একটা ইনভেসিভ পেস্টের নাম লেখন, সেক্ষেত্রে ফল আর্মি ওয়ার্মের ম্যানেজমেন্ট কি সেটাও জেনে রাখতে হবে। সো খরিফ 1 সিজন শুরু হচ্ছে। খরিফ 1-এর ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এখন কিন্তু সামার ভেজিটেবলগুলো এখন কিন্তু সময় শুরু হচ্ছে। সামার ভেজিটেবলের মধ্যে বিভিন্ন গোর্ড আছে, এই গোর্ডগুলো সম্বন্ধে জেনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।